হিকারি নিহঙ্গো কির্জুনার আজকের এই চমৎকার পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব দারুণ একটা গল্প দিয়ে শুরু করব, যার সাথে হয়তো অনেকেই খুব সহজেই রিলেট করতে পারবেন। ধরুন ওমারো সান, একজন মধ্যবয়সী বাংলাদেশি গবেষক সদ্য জাপানের স্বনামধন্য সাইতামা ইউনিভার্সিটিতে এসে পৌঁছেছেন। বুঝতেই পারছেন, সম্পূর্ণ নতুন একটা জায়গা, চারপাশের ভাষা আলাদা, সংস্কৃতি ভিন্ন, সব মিলিয়ে বেশ একটা চ্যালেঞ্জিং অথচ রোমাঞ্চকর অবস্থা, তাই না? এই অচেনা পরিবেশে ওমারু-সান স্বভাবতই একটু নার্ভাস। চারপাশের এত নতুন নিয়মকানুন দেখে তিনি কিছুটা অভিভূত। কিন্তু ঠিক তখনই তার চোখে পড়ে ইমন-সানকে। ইমন-সান জাপানে বসবাসরত এক তরুণ বাংলাদেশী শিক্ষার্থী, যে কিনা এখানকার কালচার আর ভাষার সাথে একদম সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিয়েছে। চলুন আমরা ওমারু-সানের চোখ দিয়ে ইমন-সানের দৈনন্দিন কাজগুলো একটু খেয়াল করি, আর সেই ফাঁকেই শিখে নিই জাপানি ভাষার দারুণ সব নিয়ম। আজকের এই সেশনে আমরা মূলত 6টি বিষয় কভার করব: স্থানের নির্দেশক, অবস্থান নির্ণয়, দেশ ও কোম্পানির নাম জানা, কেনাকাটার সময় দাম জিজ্ঞেস করা, সম্মানসূচক ওয়ের ব্যবহার, আর সবশেষে পুরো লেসনের একটা কুইক সামারি। জাপানে প্রতিদিনের জীবনযাপনের জন্য এই বিষয়গুলো একদম মাস্ট। আচ্ছা, তো প্রথমেই আসি আমাদের 1 নম্বর টপিকে, স্থানের নির্দেশক। ওমারু-সান একদিন মনোযোগ দিয়ে খেয়াল করলেন বিশাল সাইতামা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ইমন-সান চারপাশের জায়গাগুলো কিভাবে নির্দেশ করছে। গত লেসনগুলোতে আমরা বস্তু নির্দেশ করা শিখেছিলাম, মনে আছে তো? আজ শিখব স্থান। কোকো মানে এখানে, মানে যে কথা বলছে তার একদম কাছের জায়গা। সোকো মানে ওখানে, যেটা শ্রোতার কাছাকাছি। আর আসোকো হলো ওই দূরে, মানে দুজনের থেকেই দূরে। প্রশ্ন করতে চাইলে বলবেন দোকো বা কোথায়। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো কোচিরা, সোচিরা, আচিরা আর দোচিরা। এগুলো আসলে সাধারণ স্থান নির্দেশক শব্দগুলোরই পোলাইট বা মার্জিত রূপ। এগুলো শুধু জায়গা না, কাউকে খুব সম্মান দিয়ে পরিচয় করিয়ে দিতেও দারুণ কাজে লাগে। এবার চলুন 2 নম্বর টপিকে যাই, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান কিভাবে নির্ণয় করবেন। ওমারু-সান দূর থেকে দেখছেন ইমন-সান একজন প্রফেসরের অফিস খুঁজছেন এবং সেটা পাওয়ার পর অন্য একজনকে জানাচ্ছেন। তবে বাক্যের গঠনে যাওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ক্লিয়ার করে নিই। এখানে ওয়া পার্টিকেলটা দেখছেন তো, এটা হিরাগানায় লেখা হয় হা, কিন্তু বাক্যে যখন পার্টিকেল হিসেবে বসবে তখন এর উচ্চারণ 100% ওয়া হতে হবে, কোনোভাবেই হ নয়। জাপানি ভাষায় হা, হে এবং ও, এই পার্টিকেলগুলোর বানান যাই হোক না কেন, উচ্চারিত হয় যথাক্রমে ওয়া, হে এবং ও। এগুলো মূলত গ্রামার মার্কার, এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, তাই ভুলেও এগুলোকে ডিরেক্ট অনুবাদ করতে যাবেন না যেন। তো লোকেশন বোঝানোর ফর্মুলাটা আসলে কি? খুবই সিম্পল। নাউন, এরপর ওয়া, তারপর প্লেস, আর শেষে দেসু। ধরুন ইমন-সান সাতো-সানকে অফিসে খুঁজে পেয়ে বললেন, সাতো-সান ওয়া জিমুশো দেস, মানে সাতো-সান অফিসে আছেন। আবার ক্যাম্পাসের টয়লেট কোন দিকে সেটা দেখাতে গিয়ে বললেন, ওতে আড়াই ওয়া আসুকো দেস, অর্থাৎ টয়লেট ওই দূরে। খুব সহজ, তাই না? এরপর আসি 3 নম্বর টপিকে, দেশ ও প্রতিষ্ঠানের নাম বা কোনো কিছুর উৎপত্তি স্থল কিভাবে জানব। ক্যাম্পাসে ইমন-সানকে একটা দারুণ নতুন গ্যাজেট নাড়াচাড়া করতে দেখে ওমারু-সানের মনে বেশ কৌতূহল হল। ওমারু-সান মনে মনে ভাবছিলেন, আচ্ছা, এই যে একটু আগে আমরা কোথায় বোঝানোর জন্য দোকো শিখলাম, এটা ব্যবহার করেই কি জিজ্ঞেস করা যায় যে কোনো মানুষের দেশের বাড়ি কোথায় বা একটা প্রোডাক্ট কোন কোম্পানির তৈরি? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, একদম তাই। এই ক্ষেত্রে দোকো শব্দটাই আসলে কোথাকার বা কোন কোম্পানির অর্থ প্রকাশ করে। যেমন কম্পিউটারটা কোথাকার সেটা জানতে চাইলে আপনাকে বলতে হবে দোকোনো কম্পিউটার দেস্কা, আর যদি সেটা জাপানের হয় তবে খুব সিম্পলি বলে দিন নিহন্ন দেশ। ব্যাস, এই ছোট্ট একটা ট্রিক দিয়ে যে কোনো কিছুর সোর্স বা অরিজিন জেনে নেওয়া যায় নিমিষেই। 4 নম্বর টপিক, দাম জিজ্ঞেস করা। চলুন পড়াশোনার ক্যাম্পাস থেকে বেরিয়ে একটু কেনাকাটা করে আসি। ইমন-সান একটা স্থানীয় দোকানে ঢুকেছেন একটা সুন্দর হাতঘড়ি কেনার জন্য। নতুন দেশে শপিং করার মজাই আলাদা, কিন্তু দাম জিজ্ঞেস করবেন কিভাবে? এর জন্য জাপানি ভাষায় চমৎকার আর ছোট্ট একটা ফ্রেজ আছে, ইকুরা দেস্কা। ধরুন ইমন-সান একটা ঘড়ি দেখিয়ে বেশ ভদ্রভাবে জানতে চাইলেন, কোনো তোকেই বা ইকুরা দেস্কা, মানে এই ঘড়িটির দাম কত? দোকানি হাসি মুখে উত্তর দিলেন, 15,000 ইয়েন। এত বড় সংখ্যা শুনে আবার ঘাবড়ে যাবেন না, এটা আসলে দারুণভাবে প্রমাণ করে যে
আগের লেসনে শেখার সংখ্যাগুলো আর আজকের নতুন শব্দগুলো মিলিয়ে কিভাবে রিয়েল লাইফ সিচুয়েশনে খুব সহজে শপিং করা যায়। এই একটা মাত্র ফ্রেজ জানা থাকলে জাপানের শপিং করার কনফিডেন্স একদম অন্য লেভেলে চলে যাবে। এবার আমরা চলে এসেছি ৫ নম্বর সেকশনে, সম্মানসূচক ও এবং শিষ্টাচার। ওমারু-সান একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলেন যখন ইমান-সান একজন সিনিয়র সহকর্মীর সাথে নিজেকে এবং তার দেশকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। দেখুন, জাপানি ভাষা শুধু কিছু ব্যাকরণের নিয়ম দিয়ে চলে না, এর রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে সম্মান আর কালচার। জাপানি শিষ্টাচার অনুযায়ী নিজের দেশের ক্ষেত্রে শুধু কুনি ব্যবহৃত হয়, কিন্তু অন্য কারোর দেশের কথা জিজ্ঞেস করার সময় তার আগে একটা ও যোগ করে ও কুনি বলতে হয়, যেমন ওকুনিওয়া দাকো দেস্কা। আবার পরিচয় করিয়ে দেওয়ার সময় সাধারণ শব্দ না বলে কোচিরা ব্যবহার করা, আর অবশ্যই সাথে সঠিক নিয়মে মাথা নত করা বা ওজিগি করা, এগুলো একদম মাস্ট। এই বিনয়ার ভাষার মিশ্রণটাই তো জাপানি কালচারকে এত ইউনিক করে তুলেছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম শেষের টপিকে, আজকের লেসনের সারাংশ। চলুন দেখি আজ যা যা শিখলাম সেগুলো একসাথে কিভাবে কাজ করে। এখানে একটা মাস্টার চিট শিট দেওয়া আছে। বস্তুর ক্ষেত্রে করে, সোরে, আরে, দোরে। স্থানের ক্ষেত্রে কোকো, সোকো, আসোকো, দোকো। আর মার্জিত দিকের ক্ষেত্রে কোচিরা, সোচিরা, আচিরা, দোচিরা। একটু খেয়াল করলেই বুঝবেন বক্তা, শ্রোতা, দূরত্ব আর প্রশ্নের উপর ভিত্তি করে এরা খুব সুন্দর একটা ছন্দ মেনে চলে। এই ছোট্ট মেন্টাল ম্যাপটা যদি একবার মাথায় সেট করে নিতে পারেন, তবে জাপানের স্থান বা দিক নির্দেশ করা নিয়ে আর কখনো কনফিউশনে পড়তে হবে না। সারাদিন ইমন-সানকে অবজার্ভ করার পর ওমারু-সানের একটা দারুণ উপলব্ধি হলো, ভাষা তো শুধু কিছু নিয়মকানুন মুখস্থ করা নয়, তাই না? এটি হলো কিজুনা বা আত্মিক বন্ধন, যা আপনাকে একটা নতুন সংস্কৃতির সাথে নতুন মানুষদের সাথে জুড়ে দেয়। যখন আপনি কাউকে সম্মান দিয়ে তার দেশের কথা জিজ্ঞেস করেন, তখন শুধু ইনফরমেশন আদান প্রদান হয় না, বরং একটা নতুন সম্পর্ক তৈরি হয়। আজকের পর্ব শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। এই যে জাপানি ভাষার নতুন টুলস আর শিষ্টাচারগুলো আজ শিখলেন, এগুলো ব্যবহার করে আপনি কিভাবে নতুন মানুষদের সাথে নিজের কিজুনা তৈরি করবেন? ভাবতে থাকুন আর প্র্যাকটিস চালিয়ে যান। হিকারি নিহঙ্গ কিজুনার আজকের পর্ব এখানেই শেষ করছি। নতুন কিছু শেখার আনন্দে ভালো থাকবেন সবাই।